একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চলেছি। ভিডিওটি শেষ অবধি দেখবেন। আপনাদের অনেকগুলো প্রশ্ন যেগুলো আমাকে ইউটিউবে আপনারা করেছেন সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি যথাযথভাবে, এবং আরও দু তিনটে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো এই ইলেকশনের আগে উঠে আসলো, সেগুলো নিয়ে আলোচনা করছি। তো প্রথমেই আলোচনা করছি বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের ইলেকশন ডিউটি পোলিং হিসেবে যে কোনো ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং অথবা প্রিসাইডিং দেওয়ার কথা ছিল না। কথা ছিল ওনারা নিজের বুথে ওখানে উপস্থিত থেকে ওখানে ইলেকশনটাকে স্মুথলি এগিয়ে যেতে হেল্প করবেন, ওখানে ওনাদের ডিউটি দেওয়া হবে। কিন্তু আনফর্চুনেটলি ইলেকশন ডিউটি বিএলওদের আসা শুরু করেছে। এটা একটা তথ্য। এবং আরও চমকপ্রদ তথ্য হলো এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসতে শুরু করেছে, এখানে যে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বারগুলো উল্লেখ থাকছে সেগুলো SIR 2026-এর ফাইনাল রোলের নয়, তার আগের। বোঝাতে পারলাম আশা করি। তার মানে যারা ইলেকশন ডিউটি রেগুলার করেন ওনাদের ডেটাবেসে ডিটেলসটা সেভ থাকে। মোস্ট প্রবাবলি সেটাকে ধরে ড্র্যাগ করে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো তৈরি করে পাঠিয়ে দেওয়া হচ্ছে, নিয়মের জগা খিচুড়ি যাকে বলে। তাহলে ফাইনাল রোলটা তৈরি করে লাভ কী হলো? ফাইনাল রোলটা ধরে যদি ইনারা ইলেকশন ডিউটি দেওয়া শুরু করে, প্রচুর বিএলও নিজেই আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছেন। এবার এই আন্ডার অ্যাডজুডিকেশন যেহেতু রয়েছেন, ওনার নামটা তো ওখানে বিবেচ্য হবে না, তাহলে ইনারা ভোটকর্মী পাবে না। অতএব এটাও একটা মেবি। নচিকেতা একটা গান করেছিলেন, ইটস এ গেম, ইটস এ গেম, ইটস এ গেম। আমার খুব ভালো লাগে গানটা। এবার বলছি আপনাদের প্রশ্ন উত্তর এবং তার সাথে কিছু সাজেশন ডিইও এর কাছে যারা আবেদন করেছিলেন তারা, এবং ডিলিটেড হওয়ার পর যারা ট্রাইব্যুনালে আবেদন করবেন তাদের জন্য। প্রশ্ন করেছেন ডিইওতে যারা আবেদন করেছেন ওনাদের তালিকা কি প্রকাশ হবে ভোটের আগে না ভোটের পরে? দেখুন, ডিইওতে বিচার প্রক্রিয়া শুরু হবে এবং সেটা তালিকাটা অতি অবশ্যই ভোটের আগেই প্রকাশের প্রচেষ্টা করা হবে, এটাই নিয়ম। কিন্তু এটাই নিয়ম মানে এটাই হওয়া উচিত এবং এটাই হবে, এখনো অবধি এরকমই জানা যাচ্ছে। কিন্তু ওনাদের মনে কি আছে সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়। এরপরে প্রশ্ন করেছে ট্রাইব্যুনালে আবেদন করতে গেলে ডগস এর সাথে 2002 তালিকার অমিল। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাদের মধ্যে অনেকে আমি প্রশ্নটা করেছে দেখলাম, একটু ভালো করে বুঝবেন। প্রশ্নটা অনেকটা এরকম যে আপনি যে বলছেন অনেকগুলো নথি জোগাড় করুন, ট্রাইব্যুনালে যান। ট্রাইব্যুনালে গেলে 2002-এর যে SIR-এর তালিকা রয়েছে সেখানে আপনার নামটা, বর্তমান যে ডকুমেন্টসগুলো আপনার বাড়িতে রয়েছে সেগুলোর সাথে মিল নেই, জন্যেই তো আপনি আন্ডার অ্যাডজুডিকেশন অথবা ডিলিটেড। তাহলে আপনি ট্রাইব্যুনালে গিয়ে কি করবেন? আবার তো ডিলিটই থাকবেন বা ফিরে আসবেন। এখানে বুঝুন ব্যাপারটা একদমই তা নয়। SIR করছে ECI, ট্রাইব্যুনাল কিন্তু ECI নয়। ট্রাইব্যুনাল একটা বিচার ব্যবস্থা। ওখানে আপনার নামের কোনো মিসম্যাচ বা ভুলের কারণে ডিলিট হয়েছে, এটা ওখানে বিচার করবে। আপনার অন্যান্য নথি দেখে আপনি দেখিয়ে প্রমাণের চেষ্টা করবেন যে SIR 2002-এর তালিকায় নামের ভুল বা মিসম্যাচ থাকতেই পারে। তার মানে এই নয় যে আমি ভারতীয় নই। এবং যাদের 2002-এর তালিকার সাথে ডকুমেন্টসগুলোর অমিল রয়েছে, মিল নেই, ওনারা আতঙ্কিত হবেন না। এই জন্যেই আদালতের দ্বারস্থ হওয়া, এই জন্যেই সুপ্রিম কোর্ট এই ট্রাইব্যুনাল গঠন করে দিয়েছে, যাতে সেই মিসম্যাচগুলো খতিয়ে দেখে ওনারা সঠিক বিচার দিতে পারেন সেই ব্যক্তিকে। মিসম্যাচ আছে জন্যেই আন্ডার অ্যাডজুডিকেশন, মিসম্যাচ রয়েছে, বানানের ভুল রয়েছে জন্যেই প্রসেসটা এত লেন্দি হলো এবং এত জগা খিচুড়ি জঘন্য হলো। পরের প্রশ্নটা করেছে জমি বিক্রি হয়ে গিয়েছে। আপনি যে লেগাসি ডিডটার কথা বলছেন, লেগাসি পেপারস, তার মধ্যে ল্যান্ড ডিড একটা, তো জমি অনেক দিন আগেই বিক্রি করে দিয়েছে ইনার বাবা বা ইনার ঠাকুরদা। তো এখন সেই বিকৃত ডিডটার যে কপি সেটা তো বাড়িতে রয়ে যায়, ওটা তো আর কেউ নেয় না। তো সেটা কি ডকুমেন্ট হিসেবে চলবে? অবশ্যই চলবে। আপনার জমিটা কেউ দেখতে যাবে না, ডিড আপনার নামে রয়েছে কিনা সেটাই হচ্ছে এখানে বিবেচ্য বিষয়। যাদের জমি বিক্রি হয়ে গিয়েছে কিন্তু প্রমাণগুলো রয়েছে, সেটাই আপনার লেগাসি পেপারস। পরের প্রশ্নটা করেছে যারা, তাদের উত্তর দিচ্ছি। ফর্ম 6 একবার ভরেছিল কিন্তু রিজেক্ট হয়েছে, এখন কি করণীয়? আবার আবেদন করে দিন, আবার আবেদন করে দিন এবং আগের আবেদনটাকে একটু খতিয়ে দেখুন কোথায় ভুল হয়েছে, যে ডকুমেন্টগুলো চেয়েছে সেগুলো আপনি দিতে পেরেছেন কি না। এবার আরেকটু
সফিস্টিকেটেডলি করুন, মানে আরেকটু সূক্ষ্ম বিচার বুদ্ধি লাগিয়ে যদি কোনো ভুল থাকে সেটাকে কিভাবে অ্যাভয়েড করবেন সেটা আপনার ব্যাপার। এবারে যাতে রিজেক্ট না হয়, কারণ এখনও চান্সেস রয়েছে, নতুন করে অ্যাপ্লাই করলেও যদি হিয়ারিং হয়ে যায় 2026 ইলেকশনের আগে আপনাদের নামগুলো কিন্তু চলে আসবে। এরপরের প্রশ্নটা যিনি করেছেন উনি বলেছেন জমি দলিল রয়েছে পুরনো এবং অন্য ডকুমেন্ট বলতে লিঙ্কিং ডকুমেন্ট বলতে শুধুমাত্র 1995 সালের ভোটার তালিকায় নাম রয়েছে। এটা দিয়ে কি প্রমাণ করা যাবে? অতি অবশ্যই যুক্তিসঙ্গতভাবে যদি আপনার উকিল ট্রাইব্যুনালে লড়াই করে তাহলে এটা দিয়েই প্রমাণ করা যাবে। 1995 সালের যে ইলেকটোরাল রোল বা যে তালিকা, ভোটার তালিকা, সেটা তো আপনার বানানো নয়, ওটা ইসিআইয়ের বানানো তালিকা। সেখানে যদি নামটা আছে তার মানে বোঝাই যাচ্ছে 2002-এর আগেই আপনার অস্তিত্ব এখানে ছিল। এবং 1995 সালে আপনার নাম যদি ভোটার তালিকায় থেকে থাকে তাহলে মিনিমাম 18 বছর বয়স ছিল ওখানে আপনার। তাহলে 1995 থেকে 18 বিয়োগ করে দেখবেন যে সালটা ওনারা উল্লেখ করেছে 1987 সালের 1 জুলাই, সেটা থেকে অনেক আগে আপনার জন্ম এবং ভারতে, এটা প্রমাণিত। তাহলে এটা একটা ডকুমেন্ট এবং ট্রাইব্যুনাল কিন্তু সবুত মানতা হ্যায়, প্রমাণ দেখে, ইসিআই এর মতো জগা খিচুড়ি নিয়ম দেখে না, ভয় পাবেন না। পরের প্রশ্নটা করেছে নিউ ভোটারদের সাপ্লিমেন্টারিতে নাম থাকবে কি? না, এটা সাপ্লিমেন্টারি তালিকা যেটা প্রকাশিত হচ্ছে সেটা নতুন ভোটারদের জন্য নয়, এটা হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে যারা ডিলিট হচ্ছেন তাদের তালিকা। পরের প্রশ্নটা যিনি করেছেন খুব গুরুত্বপূর্ণ, সবাই মন দিয়ে শুনবেন, এটা নিয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে। আন্ডার অ্যাডজুডিকেশনে যারা ডিলিট হচ্ছেন এনার সাজেশন হচ্ছে তাহলে ট্রাইব্যুনালে গিয়ে এত ঝামেলা করার দরকার কি? ডিরেক্ট গিয়ে ফর্ম 6 অ্যাপ্লাই করে দিন, নতুন করে ভোটটা তুলে নিন। এতই যদি সহজ হতো তাহলে এত প্যানিক হওয়ার কী ছিল? যতজন আন্ডার অ্যাডজুডিকেশন আছে তার মধ্যে অধিকাংশই নথিপত্র রয়েছে, ওগুলো ঠিকমতো জমা করতে পারেনি বা আপলোড হয়নি জন্য ওনারা ডিলিটেড। তো ওনাদের ভয় পাওয়ার কিছুই ছিল না, হোক ডিলিট, আবার নতুন করে আবেদন করে দেবো, নামটা উঠে যাবে। কিন্তু দ্য ম্যাটার ইজ নট সো সিম্পল। কেন? কারণ আপনি ওখানে ডিলিটেড এবং আপনাকে ডিলিট করেছে জুডিশিয়াল অফিসাররা, জুডিশিয়াল জজ সাহেবরা। অতএব আপনি নতুন করে আদালতের মাধ্যমে যতক্ষণ না প্রমাণ করে আসতে পারছেন যে আপনি ভারতীয় নাগরিক এবং ইলেকটোরাল রোলে থাকার যোগ্য, ততক্ষণ নতুন ভোটার হিসেবে আবেদন করতে পারবেন না। বোঝাতে পারলাম? যারা আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হচ্ছেন ওনাদের মধ্যে কেউ ফর্ম 6 অ্যাপ্লাই করলেও সেটা রিজেক্ট হবে, অতি অবশ্যই রিজেক্ট হবে, এটা করতে যাবেন না। যারা ডিলিটেড আন্ডার অ্যাডজুডিকেশন থেকে তাদের একটাই বর্তমান উপায়, এসডিও অফিসে, ডিএম অফিসে এবং এডিএমের কাছে আপনারা গিয়ে আবেদন করুন। আপনাদের যতগুলো নথি আছে আমার পুরনো ভিডিওতে সব বলা আছে, লেগাসি পেপারস অ্যান্ড লিঙ্কেজ পেপারস, এগুলো জোগাড় করুন। আপনি ট্রাইব্যুনালে বিচার ব্যবস্থার দ্বারস্থ হন, আপনি বিচার পাবেন। পরের প্রশ্ন করেছে পাট্টা চলবে? সরকার প্রদত্ত পাট্টা অতি অবশ্যই চলবে, সরকার দিয়েছে, তবে যত পুরনো হবে তত ভালো। এরপর আসি আর অনেকগুলো প্রশ্নের একত্রিতভাবে উত্তর দেওয়ার। এই প্রশ্নগুলো অনেকগুলো পড়েছি, পড়ে ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হচ্ছে সবগুলোর সামগ্রিক উত্তর দেওয়া ভালো। এক এক করে উত্তর দিলে ভিডিওটা অযথা লম্বা হয়ে যাবে, আপনাদের ধৈর্য হারাবে। উত্তরটা হচ্ছে অনেকটা এরকম, মানে আশঙ্কা করছে মানুষের মনে একটা বদ্ধমূল ধারণা জন্মে রয়েছে। ইসিআই যে জিনিসটা করলো আমাদের সাথে, ইসিআই কী করলো, একটা গাইডলাইন আমাদেরকে দিয়ে দিল, সেখানে 11টা নথি ছিল। তারপরে সুপ্রিম কোর্টের অর্ডারে সেখানে অ্যাডমিট কার্ডটা, মাধ্যমিক অ্যাডমিট কার্ডটা, যেটা অধিকাংশ মানুষেরই নেই, সেটা ঢুকলো, বার্থ প্রুফ হিসেবে ওটাকে গ্রাহ্য করতে বললো, হলো 12টা। এবং আধার কার্ডকেও ইনক্লুড করতে বললো, কিন্তু সেটা শুধুমাত্র ব্যক্তির পরিচয়পত্র হিসেবে। এই জায়গাটাতেও অনেকে প্রশ্ন করেছেন যে আধার কার্ডটাও তো একটা পরিচয়পত্র, তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করছে না কেন? দেখুন, তাহলে তো রেশন কার্ডটাও একটা সরকার প্রদত্ত নথি, সেটাকেও অ্যাকসেপ্ট করতো। আধার কার্ডটাকে সুপ্রিম কোর্ট বলেছে শুধুমাত্র আপনার আইডি কার্ড হিসেবে বিবেচনা করতে, কিন্তু আপনার নাগরিকত্বের প্রমাণ ওটা নয়, ওটা আধার কার্ডটাতেই লেখা রয়েছে। এ কারণে আধার কার্ডটাকে ইনক্লুড করতে বলেছে যে আপনার তালিকায় যে নাম রয়েছে, আপনি যদি একটা ডকুমেন্টস দিতে চান যে আপনি এই ব্যক্তিটা আপনিই আর কি, সেটা প্রমাণের জন্য আপনি আধার কার্ডটা দিতে পারেন। কিন্তু অন্য যে 11টার মধ্যে ডকুমেন্টসগুলোর কথা ইসিআই বলেছে ওনার গাইডলাইনে, সেগুলো আপনাকে কোনো একটা না একটা দিতেই হবে যদি আপনাকে আন্ডার অ্যাডজুডিকেশন করে থাকে বা লজিক্যাল ডিসক্রিপেন্সি এসে থাকে আপনার নামে, অন্যথায় শুধু আধার কার্ড দিয়ে পার পাওয়া যাবে না। কিন্তু যারা ডকুমেন্ট থাকা সত্ত্বেও হয় দেননি কিংবা গ্রহণ করা হয়নি,
আধার কার্ড ছাড়া অন্য কিছু দেননি, কারণ প্রয়োজন ছিল না ওই সময়, এরকম বলা হচ্ছিল। ওনাদের নাম ডিলিট হওয়ার যে আশঙ্কা দেখা দিয়েছে, ওনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনার বাড়িতে ডকুমেন্টসগুলো রয়েছে, তখন যে কারণেই হোক আপনি হয় দিতে পারেননি, কিংবা আপনার কাছ থেকে গ্রহণ করা হয়নি, কিংবা আপলোড করা হয়নি। এখন আপনার যেহেতু ডকুমেন্টস রয়েছে, আপনি ট্রাইব্যুনালে সেগুলো সাবমিট করতে পারবেন। এবার আসি ট্রাইব্যুনাল সম্পর্কে বিস্তারিত একটু আপনাদেরকে জানাতে। এই যে ভয় পাচ্ছেন যে ইসিআই এর দেওয়া গাইডলাইনের বাইরে ট্রাইব্যুনাল বেরোবো কি না, ইসিআই এর দেওয়া গাইডলাইন অনুযায়ী তো ট্রাইব্যুনাল চলবে না। ট্রাইব্যুনাল চলবে একটা বিচার প্রক্রিয়া এটা, এবং সুপ্রিম কোর্ট যে নিয়মে চলে, হাইকোর্ট যে নিয়মে চলে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের গাইডেন্সে ট্রাইব্যুনালটা চলবে। অতএব বুঝতেই পারছেন যে ট্রাইব্যুনাল কিন্তু আপনার ওই 11টা নথির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এবং এই যে ইসিআই যে ল্যান্ড ডিড এবং আরও আমাদের অনেকগুলো ডকুমেন্ট যেগুলোকে ওনারা বিবেচনায় রাখেইনি, এগুলো গ্রহণ করছিল না, এগুলো কিন্তু আদালতে এক একটা সাবুত, এগুলো কিন্তু এভিডেন্স, আদালত এগুলো গ্রহণ করবে। আপনার লয়ার এগুলো প্রেজেন্ট করে, আমি যেভাবে বলেছিলাম, লেগাসি পেপারসগুলোকে একদিকে রাখবে যদি আপনার লিঙ্কেজ স্থাপনের সমস্যা হয়, এবং আপনার যে বর্তমান ডকুমেন্ট রয়েছে সেটাকে লিঙ্কেজ পেপারস ধরে উনি তালিকা সাজাবে, এবং একটা লিঙ্কেজ পেপারস দিয়ে ওখানে ট্রাইব্যুনালে কিন্তু শুনানি হবে। এবং এই পেপারসগুলো সবগুলোই অ্যাকসেপ্টেবল, যেগুলো আমি বলেছি ট্রাইব্যুনালে। ইসিআই তো অ্যাকচুয়ালি ওনারা যে ডকুমেন্টগুলো চেয়েছিল গাইডলাইনে, সেগুলো অধিকাংশ মানুষের রয়েছে ঠিকই, সবার নেই যদিও, রয়েছে ঠিকই, কিন্তু আরও যে নাগরিক নথিগুলো মানুষের রয়েছে ইসিআই জানতো, কিন্তু সেগুলোকে খুব সুন্দরভাবে ওনারা অ্যাভয়েড করে চলে গিয়েছে। যেমন এই যে ল্যান্ড ডিড, অনেকে বলছে যে ল্যান্ড ডিড তৈরি করার জন্য তখন কোনো ডকুমেন্ট প্রয়োজন ছিল না। কথাটা তো মিথ্যা নয়, সত্যি, তখন ডকুমেন্ট ছিলই না। এপি কার্ড ছিল, আধার কার্ড ছিল না। তাহলে আপনি ল্যান্ড রেজিস্ট্রি করতে গেলে আপনার ওখানে কোনো পরিচয়পত্র আপনি দেননি, এ কারণে ওখানে একটা ডাউট থেকে যায় যে আপনি ভারতীয়। আরেকটা কথা হচ্ছে, যারা বাংলাদেশ থেকে নতুন এসেছিল ওই সময়, তারাও কিন্তু জমি জমা কিনছিল, বা এরকমও, এটা বলবো না আপনারা, মানে ধরুন যে অন্য জায়গা থেকে ওখানেই থাকছে মানুষ, কিন্তু এই পাশে জমি কিনে রেখেছে, এরকমও ছিল। এ কারণেই ল্যান্ড ডিডটাকে সম্পূর্ণরূপে মান্যতা দেওয়া সম্ভব হয়নি। কিন্তু এটা যদি আরও ভালো করে ওখানে অফিসার বসানো হতো, যেমন জুডিশিয়াল অফিসারদের বসানো হলো, ওরকম অফিসার বসিয়ে যদি স্ক্রুটিনি করা হতো, এবং ওখানেও আমাদের ইন্টেলিজেন্সের তো অভাব নেই, ওরকম ইন্টেলেকচুয়াল পিপলদের ওখানে বসিয়ে এখানেও যদি স্ক্রুটিনি করে মানুষদের ডকুমেন্ট হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হতো, তাহলে এই কেসগুলো এত দূর গড়াতো না। তো যাই হোক, এখন যেহেতু ডিলিট হয়ে গিয়েছে, এখন আমাদের কেস লড়তেই হবে ট্রাইব্যুনালে, এবং ট্রাইব্যুনাল কিন্তু আপনার প্রত্যেকটা ডকুমেন্ট যা আপনি দেখাতে চাইবেন তা দেখবে। এবং সর্বোপরি কোর্ট চত্বরে আরেকটা জিনিস খুব প্রচলিত, সেটা হচ্ছে সাক্ষী। আপনার যদি তেমন কোনো স্ট্রং, আজকেই আমাকে ফোন করেছিল বেশ কয়েকজন, তার মধ্যে শিলিগুড়ি থেকে রয়েছে একজন। SIR 2003 বিহারের তালিকায় নাম রয়েছে, কিন্তু তার পরবর্তীতে ওনারা এখানে শিফট হয়ে যায়, বিহার থেকে ওয়েস্ট বেঙ্গলে শিফট হয়ে যায়। এখন লিঙ্ক করা যাচ্ছে না, কিন্তু বিহারে ওনাদের সমস্ত নথি রয়েছে, এবং সেটা অনেক পুরনো, মানে হচ্ছে ব্রিটিশ আমলের থেকেও আগের নথি ওনাদের রয়েছে। মাঝখানে জাস্ট একটা লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে বিস্তারিত আলোচনা হলো, এবং এখানকার 2002-এর পরে, কারণ 2002 সাল থেকেই ওনাদের নথিগুলো তৈরি হওয়া শুরু হয়েছে এখানে। বুঝতেই পারছেন 2002 বয়স কম ছিল, অতএব ভোটার লিস্টে, ভোটার তালিকায় নাম ছিল না। অতএব এই সমস্যাটার সম্মুখীন হয়ে আমার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হলো, আমি কিন্তু অভয় দিলাম। সেই যে ডকুমেন্টসগুলোর কথা বলছে, সেই ডকুমেন্টসগুলোর যে লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না, বিহারের ডকুমেন্টসগুলোর সাথে বর্তমান যে ডকুমেন্ট রয়েছে এগুলো যে লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না, এখানেই কিন্তু আদালত চাইলে কোনো সাক্ষীকেও, কোনো সাক্ষ্য প্রমাণও কিন্তু ডাকতে পারে, কোনো ব্যক্তিকে, যিনি দাঁড়িয়ে হয়তো বা সাক্ষী দিচ্ছেন যে হ্যাঁ ইনি যা তথ্য দিয়েছেন সেটা সত্যি। আর যদি কোনো লিঙ্কেজ খুঁজে পাওয়া যায়, তাহলে তো কেসটা খুবই সহজ এবং সরল হবে। যাই হোক, আশা করছি আপনাদের কিছুটা উপকারে আসবে, এবং আরও যদি ট্রাইব্যুনালে যাওয়া সম্পর্কিত কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে, সেই প্রশ্নগুলো করুন। আমি এরপরে কার কী সমস্যা সেটা ধরে ধরে আলোচনা করে সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং যখনই আবেদন শুরু হবে, চেষ্টা করবেন আবেদনটা করে দেওয়ার, এবং ডকুমেন্টগুলোকে রেডি করে সেখানে জেরক্স কপিগুলো অ্যাটাচ করে দেওয়ার। অনেকের শুনতে পাচ্ছি যে আমি করব না, দেখা যাক কী হবে। দয়া করে এগুলো করবেন না। আইনের কাজটাকে আইনের মতো চলতে দিন, আপনি আপনার মতো চলুন, এবং আপনি যে প্রতিবাদ করতে চাইছেন সেটা করুন, কিন্তু আইনি পথেই করুন, বেআইনি পথে নয়। SIR নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে, আপনার যেমন রয়েছে আমারও রয়েছে, এবং ডিরেক্টলি অনেক প্রশ্ন করেছি, এখনও প্রশ্ন আছে। কোনো বেশি অংশের প্রশ্নের সদুত্তর পাওয়াই যায়নি ECI এর তরফ থেকে।
খুব সুন্দর করে ওনারা বলে দেয় যে ডিলিট হলে ভয় নেই, 6 নম্বর ফর্ম ফিল আপ করে দিন। কিন্তু ওই 6 নম্বর ফর্ম ফিল আপ করতে গেলে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর কথা তো আর বলছেন না। সেগুলো যদি থাকতো তাহলে তো আমার নামটা ডিলিটই হতো না, এগুলো তো আর বলছেন না। তো অতএব এই জ্ঞানেশ কুমারের কথা শুনতে বেশ মিষ্টি, কিন্তু এটা যে যিনার উপরে এটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে ওনার ক্ষেত্রে এই প্রুফগুলো প্রোভাইড করা যে কতখানি কঠিন তা ভুক্তভোগীরা ছাড়া কেউ জানে না। এবং সর্বোপরি আরেকটা কথা বলছি, আমি কিন্তু খুব দুঃখিত এবং আপনাদের সমব্যথী যাদের নামটা ডিলিট হয়েছে, যারা এখনও মূর্খের মতো তর্ক করে চলেছেন যে ডিলিট হয়েছে, উচিত, এই দেশি ও দেশি তত্ত্বগুলো খাড়া করছেন আর কি। মূর্খের দেশে বাস করেন ওনারা জানেন না এই ডিলিট হওয়ার যন্ত্রণা কতখানি যারা খাঁটি বাসিন্দা। যারা ডিলিট হওয়ার যোগ্য তাদের কথা আমি বলছি না, কিন্তু যারা খাঁটি বাসিন্দা নানা অজুহাতে যারা ডিলিট হয়েছে, এমনও কেস আমাকে ফোন করে বলেছে যে একটা লেটার কোথাও গণ্ডগোল নেই এবং ফর্ম 7 কেউ সাবমিট করেছে ওনার নামে এবং উনি ডিলিটেড, কোনো নোটিশ আসেনি ওনার নামে। এটা মেনে নেওয়া যায়? এটা তো নিয়ম বিরুদ্ধ। নোটিশ আসবে, দুপক্ষকে ডেকে হিয়ারিং হবে, কারো হয়েছে? যাদের নাম ডিলিটেড, ফর্ম 7 কেউ সাবমিট করেছে ফলে ডিলিট হয়েছে, কারো নামে নোটিশ এসেছে দেখান। তাহলে নিয়মের ভুরি এখানে উদাহরণ রয়েছে যে মানা হয়নি। অতএব যিনারা ভুলভাল তর্ক এখনও করে চলেছেন ওনাদেরকে করতে দিন, ওনারা চিরকাল এরকমই বলে চলবেন, আপনারা আপনাদের কাজটা করুন। ধন্যবাদ।